যুদ্ধের সময় যারা এখানে মারা গিয়েছিল তাদের আত্মারা রাতের সৈকতে ঘুরে বেড়ায়। আগেও বলেছি, আবারও বলছি, আন্দামানের জল এত কাঁচের মতন পরিষ্কার এবং এত গভীর নীল রং, ইনি নাকি হরিণদের সাথে কথা বলতে পারে। এখন বহুত দেরি হয়ে গেছে। এমন একটা জায়গা আমি এখন নিয়ে যেতে চলেছি যা অনেক মানুষ জানেই না। এই ইন্ডিয়ান জাহাজটাকে আমাদের পিছু নিচ্ছে। আরে তুমি কাঁদছো কেন? তোমাকে ধরে নিয়ে চলে যাবে কোথাও? উফ, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আন্দামানে এসে হরিণকে নিজের হাতে খাওয়াবো আর হরিণদের সাথে ছবি তুলবো। রস আইল্যান্ডে আসা ইজ সার্থক। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপ দখল করেছিল ব্রিটিশদের থেকে। কামড়ে ধরছে, প্যান্ট কামড়ে দিয়েছে রেগে গিয়ে। গুড মর্নিং, গুড মর্নিং। এখন বহুত দেরি হয়ে গেছে। 8টার সময় গাড়িতে ওঠার কথা ছিল, আমরাই লেট 8:30। সো নো টাইম। গতকাল কিন্তু আমরা পোর্ট ব্লেয়ারে সেই সেম হোটেলে ফিরে এসেছি হ্যাভলক আইল্যান্ড থেকে আমাদের সেই ক্রুজ এক্সপিরিয়েন্স করতে করতে, এবং আজকে আমরা এগিয়ে চলেছি রস আইল্যান্ডের দিকে, এবং আজকেই কিন্তু হবে আমাদের ওয়াটার স্পোর্টস। এখন আমরা আছি জঙ্গলিঘাট টার্মিনালে, যে ঘাটটা একদমই জঙ্গলি দেখতে নয়, যথেষ্ট সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। এখানে আমরা রেজিস্টার করাবো। এখন আমাদের নাম স্নরকেলিং, স্কুবা डाइविंग। जिस बोट से अभी आप ट्रैवल करोगे उस बोट का नाम आपको पूरा डे याद रखना होगा कि वही बोट आपको दोनों आइलैंड्स कवर करवा के शाम के टाइम पे वापस लेकर के आएगी। সো নাম মনে রাখা ইজ ইম্পর্টেন্ট। ফার্স্টে যাবো হচ্ছে আমরা রস আইল্যান্ড। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বোট সামনে চলে আসে। আমাদের বোটের নাম ছিল হচ্ছে ব্লু মুন। আর এখানকার নৌকোয় কিন্তু একটা সিস্টেম আমার খুব ভালো লেগেছে, সবাইকে লাইফ জ্যাকেট পরতেই হবে। তো সেই লাইফ জ্যাকেট পরে আমরা রওনা দিলাম রস আইল্যান্ডের উদ্দেশ্যে, যা মোটামুটি 30-40 মিনিট লাগতো বটে, কিন্তু একবার আমাদের স্পিড বোট যখন জেটি ঘাট ছাড়লো, চারিদিকের সৌন্দর্য দেখে আমরা রীতিমতন হাঁ হয়ে গেলাম। তবে মাঝখানেই ঘটে গেল একটা বিপদ। এই ইন্ডিয়ান জাহাজটাকে আমাদের পিছু নিচ্ছে। আরে তুমি কাঁদছো কেন? তোমাকে ধরে নিয়ে চলে যাবে কোথাও। তবে তারপর আমাদের বোটের ড্রাইভার আমাদের আশ্বস্ত করলো যে সেগুলো কোনোটাই কারণ নয়, এটাই এদের পেট্রোলিং দেওয়া সিস্টেম। আগেও বলেছি, আবারও বলছি, আন্দামানের জল এত কাঁচের মতন পরিষ্কার এবং এত গভীর নীল রং, যেন মনে হচ্ছে আমরা কোনো সিনেমার মধ্যেই রয়েছি আর কোথাও না কোথাও ক্যামেরা আমাদেরকে শ্যুট করছে। চারিদিকে শুধু নীল জল, নীল আকাশ, আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপ ভেসে আছে। আর আমাদের টিম মেম্বারের বাকি দুটো জেট বোটও কিন্তু আমাদের আশেপাশেই ছিল। মনে হচ্ছিল সবাই দল মিলে কোথাও যাচ্ছি। এইসবের মধ্যেই কখন যে রস আইল্যান্ড চলে আসলাম তা বুঝতেই পারলাম না। কিন্তু জেটি ঘাটে নামার আগে এত অপূর্ব একটা পিকচার্স কিউ ভিশন আমাদের চোখের সামনে উঠে আসলো। তবে এখানে নামতেই চোখে পড়লো একটা পুরনো জাপানি বাংকার। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এই দ্বীপ দখল করেছিল ব্রিটিশদের থেকে। তবে রস আইল্যান্ডের মেন জিনিস তো বলতেই ভুলে গেছি, আমরা এগাতে না এগাতেই দেখি বাঁ দিকে আমাদের ওয়েলকাম করতে দাঁড়িয়ে আছে কারা? হরিণের দল। ইনফ্যাক্ট রস আইল্যান্ড তো মনে হচ্ছে মানুষের জন্য নয়, যেন হরিণের সাম্রাজ্যের মধ্যে আমরা বরঞ্চ ঢুকে পড়েছিলাম। চারিদিকে যেদিকেই তাকাও না কেন হরিণ ছাড়া রয়েছে। তবে হরিণদের সাথে খেলার সময় সেই মুহূর্তে বেশি ছিল না, কারণ আমাদের হাতে ছিল সময়ের অভাব। তো আমরা ব্যাটারি চালিত গাড়ি মাথাপিছু কেবল 40 টাকা ভাড়া করে চড়তে শুরু করলাম সেই আপহিল, যা মোটামুটি যেতে 10 মিনিট লাগে। তবে এই 10 মিনিটের যাত্রায় দেখা যাবে অনেক কিছু ঐতিহাসিক মুহূর্ত, যেমন বাঁদিকে ডান দিকে তাকালেই দেখা যাবে কিভাবে গাছগুলো এই পুরনো ব্রিটিশদের বানানো কলোনির বাড়িগুলোকে গিলে খেয়েছে। চারিদিকে তাকালেই দেখা যাবে পুরনো ব্রিটিশ বেকারি, পুরনো স্কুল, ব্রিটিশদের টেনিস কোর্ট, চার্চ, পাওয়ার সাপ্লাই স্টেশন পর্যন্ত। দেখলে শুধু অবাক লাগে, এককালে এখানে ইংরেজরা থাকতো আর এখন শুধু এদের পুরনো স্মৃতিগুলোই। আসলে পুরো ব্রিটিশ কলোনি এখানে গড়ে উঠেছিল কারণ সামনেই ছিল হচ্ছে সেলুলার জেলা, যেটা আমরা কিছুদিন পরেই দেখতে চলেছি। তো তাই জন্য এই আইল্যান্ডে গড়ে উঠেছিল একটা পেনাল কলোনি। কিন্তু সন্ধ্যা নামার পর এখানে কেউ থাকে না, যার জন্য আশেপাশে কোনো হোটেলও নেই এবং গভর্নমেন্টও পারমিশন দেয় না মানুষদের থাকতে। কারণ এখানকার স্থানীয় লোকেরা বলে যুদ্ধের সময় যারা এখানে মারা গিয়েছিল তাদের আত্মারা রাতের সৈকতে ঘুরে বেড়ায়। ভূতের গল্প কেউ মানে কিংবা কেউ মানে না, তবে লোকমুখে যা শোনা যায় সেটাই হচ্ছে এখানকার বাস্তব। তাই বিশ্বাস হোক কিংবা না হোক, রাতে রস আইল্যান্ডে কারুর থাকার ইচ্ছা হয় না। তবে এখন নাই ছিল রাত এবং আমাদের আশেপাশেও ছিল মানুষ। তো এইসব গল্প দেখতে দেখতে আর শুনতে শুনতে আমরা চলে আসলাম উপরের টাপুতে। রস আইল্যান্ডে আসা ইজ সার্থক, কারণ কি আমি আগেও বলেছি, এখনো বলছি, ইতিহাসের জায়গা আমার মারাত্মক পিসফুল লাগে। प्योर रबड़ी का है सर। এই তো কাঞ্চিতে জলের ভয়, জল থেকে নেমে এসেছি, ঠিক আছে। এখন স্নরকেলিং বাকি। এখন আবার গরম।
তার আগে খেয়ে নিচ্ছে একটা কুলফি। তবে এইখানে কিন্তু অনেক মানুষই একটা জিনিস দেখতে পায় না, এমন একটা জায়গা আমি এখন নিয়ে যেতে চলেছি যা অনেক মানুষ জানেই না। উফ, বিউটিফুল, অ্যাবসলিউটলি বিউটিফুল। সুন্দর অরেঞ্জ কালারের কাঠের ব্রিজ চলে গেছে প্রায় একটা লাইট হাউস পর্যন্ত, এবং চারিদিকটা একদম ডিপ ব্লু কালার, যেন একটা সিনেমার শুটিং হচ্ছে। ব্রিজের একদম শেষে আমাদের দেশের অতন্ত্র প্রহরীদের কাজের এবং স্মৃতির উদ্দেশ্যে বানানো রয়েছিল এই স্মারক মূর্তিটি। এই জায়গাটাতে কমান্ডার ইন চিফ আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডের শিফট হয়েছিল 25শে জুলাই 2022-এ, এবং তারই পতাকা উপরে সগর্বে উঠছিল। দারুণ জিনিস হচ্ছে যে আশেপাশে সমস্ত বিল্ডিংগুলো ভগ্নপ্রায় অবস্থায় হয়ে গেলেও এই লাল টুকটুকে বিল্ডিং কিন্তু এখনও স্বমহিমায় রয়েছে। তার কারণ ইন্ডিয়ান নেভির একটা পার্ট এখানে এখনও কর্মরত। তবে যেই মজাটা শুরুতে ফেলে এসেছিলাম, এখন তো সেই মজাটা করার পালা, আর তা হচ্ছে হরিণদের সাথে খেলা। কিন্তু তার আগে আমরা দেখলাম আরও একটা অদ্ভুত ঘটনা। ইনি নাকি হরিণদের সাথে কথা বলতে পারে। এনার নাম হচ্ছে অনুরাধা রাও, এবং এখানে প্রত্যেকটা হরিণকে উনি আলাদা আলাদা নামে ডাকেন, এবং সব কটা হরিণ এবং ময়ূরও তাকে কিন্তু খুব ভালোভাবেই চেনে। লোকালদের মত অনুযায়ী উনি এই হরিণদের মায়ের চেয়ে কোনো অংশে কম না, কারণ উনি নিজে হাতে করে এখানকার প্রত্যেকটা হরিণকে খাওয়ায়। 2004-এর ভয়ানক ইন্ডিয়ান সুনামিতে উনি বেশ কয়েকজন পরিবারের মানুষজনকে হারিয়েছিলেন, এবং তারপর থেকে এই হরিণদের পরিচর্যা করাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র ব্রত। তাই যেখানে এই আইল্যান্ডে একসময় কেবল 17টা হরিণ বেঁচে ছিল, আজকে সেই হরিণের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 500-রও বেশি। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আন্দামানে এসে হরিণকে নিজের হাতে খাওয়াবো আর হরিণদের সাথে ছবি তুলবো। এই জিনিস যদি করতে না পারো তাহলে জীবনে আর কি করলে। কামড়ে ধরছে প্যান্ট, কামড়ে দিয়েছে রেগে গিয়ে। এখানে অ্যাকচুয়ালি ডাবের দোকান রয়েছে যেখান থেকে ডাব কিনে আমরা হরিণদের খাওয়াতে পারি এবং নিজেরাও খেতে পারি। তো আমরা সেটাই করতে চলেছি এখন। সত্যি সারাটা দিন রস আইল্যান্ডে দুর্দান্ত কেটেছিল, কিন্তু সারাদিনের তো এখন অর্ধেক বাকি, কারণ এখনই আমরা যাব হচ্ছে নর্থ বে আইল্যান্ডে ওয়াটার স্পোর্টস করতে। এই তো গেল আজকের গল্প, কিন্তু আমাদের ওয়াটার স্পোর্টস যার জন্য আন্দামানে আসা সেটা কিন্তু বাকি রয়েছে। এর পরের ব্লগগুলোতে কিন্তু সেটা দেখতে পাবে। তো তার জন্য এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব, লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো, ভালো বাজে জঘন্য হোয়াট এভার ইট ইজ। আর ওয়েট করতে থাকো পরের ব্লগের জন্য। ততক্ষণ অবধি পিস আউট।